আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। আমাদের আজকের তৃতীয় রমজান। এই রমজানে যে যেখানে আছে আমরা সুস্থ থাকি, এবছর রমজানের কল্যাণে যেন আমরা ভালো কিছু আসলে করতে পারি আল্লাহর কাছে, সেই প্রার্থনায় সবার জন্য। আর আমরা এর আগে প্রথম দিন আমি বাংলা ক্লাস নিয়েছিলাম, এরপরে মামিনুল স্যার আমাদের 2 দিন ম্যাথমেটিক্সের ক্লাস নিয়েছেন। আজকে আমাদের বাংলা ক্লাস হবে। তবে এই ক্লাসটা আমরা নিব শুধু ধরেন যে নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো সলভ করবো আমরা। সামনে যেহেতু আমাদের নিবন্ধনের সার্কুলার আসবে নতুন, শুধু নতুন নিবন্ধনের সার্কুলারের জন্য আমরা বিগত সালে যেগুলো বারবার আসছে পরীক্ষায় এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আদলে আবার আসতে পারে ওই রকম রিলেটেড আমরা কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো আমরা আজকে ক্লাসে আপনাদেরকে সলভ করে দিব। তার আগে আপনাদের কাজ হবে সবাই একটু শেয়ার করে দিব আজকে লাইভ ক্লাসটা। ক্লাস চলে গেলে সবাই একটু লাইভটা শেয়ার করে দিব। সবাই 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 আবার সেহরি খেতে আবার ভুলে যায় না। অনেকে আছেন ক্লাস করতে 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 সেহরি খাবার ভুলে যাবেন, এই কাজটা করা যাবে না। আমরা সেহরি খাবো, পাশাপাশি আমরা লাইভে ক্লাসটা দেখবো, এটাই তো, তাই না? দ্রুত 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 আর কেমন আছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর কি কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন সেটা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, ঝটফট ওখানে সাউন্ড আসে কেন? এইখানে সাউন্ড আসে কিসের? কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আমরা অল্প কিছুগুলোর ভিতরে আমরা শুরু করে দিব আসলে মূল ক্লাসটা আমাদের। কেমন আছেন আপনি একটু কমেন্টের মাধ্যমে জানান। আমাদের কষ্টের পাহাড়, তিনি আমাকে সালাম দিয়েছেন। কষ্টের পাহাড়, আইডির নাম হলো কষ্টের পাহাড়। আসলে এই ধরনের আইডির নাম না রাখাই ভালো, ঠিক আছে? কষ্টের পাহাড়, ভাই এত কষ্ট আপনার জীবনে যে আপনার আইডির নাম লিখতে হবে কষ্টের পাহাড়? কেন আপনার জীবনে এত দুঃখ? তাহলে আপনাকে তো নিয়ে ঢাকা মেডিকেলে শয়ে রাখতে হবে। আগে ঢাকা মেডিকেলে শয়ে রাখতে হবে, দেখতে হবে আপনার একটা পা নাই, একটা কি হাত নাই, এরকম কাতরাইতেছেন বিছানা বসে। ওরে বলে কষ্টের পাহাড় বা কষ্টের জীবন বলা যায়। কিন্তু আপনি একটা আইডির নাম লিখে রাখছেন কষ্টের পাহাড়। এত নাম পৃথিবীতে আল্লাহর দিয়ে রেখেছে, তার ভিতরে কষ্টের পাহাড়। আল আবিদ জীবন, তিনি আমাদের কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন। ফেরদৌস, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গুড। এবং আমাদের সাথে লালমনিরহাট থেকে আছেন আশরাফুল। গুড। আমাদের ডেথ নোস নো টাইম, তিনি আমাদের প্রোটোকল থেকে। কি সুন্দর সুন্দর আইডির নাম রে। ফেরদৌসি আছেন আমাদের সাথে। সোনার ময়না পাখি, ওরে বাবারে ভাই, আপনার নাম দিয়ে আপনি একটা আইডি খোলেন, বুঝছেন? নিজের নাম দিয়ে যাতে আপনাকে মানুষজন চিনবে। কিন্তু আপনি গোপন ভাবে, গুপ্ত ভাবে যদি এরকম আইডি চালান, তাহলে আপনাকে কেউ চিনবে বলেন? কেউ চিনবে না। এই জন্য আপনি ভালো কিছু একটা করেন, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহমিনার সাথে আমাদের টুম্পা খাতুন, তিনি সালাম। ওয়ালাইকুম আসসালাম। মিসকাতুল মিম 20 গ্রাম থেকে 20টা গ্রাম থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভেরি গুড। এটা ঝটফট আমরা একটু জয়েন করে ফেলি। আর কি আছে, আর সবাই একটু শেয়ার করবেন। শেয়ার করলে উপকারিতা আছে। রমজান মাসে একটা ভালো কাজ করলে তো এমনি সব, এমনি যে কোনো সময় আপনি ভালো কাজ করবেন সব তো আছে, আর রমজান মাসে একটু বেশি সব পাওয়া যায়। তা আপনি শেয়ার করলে কি সব পাওয়া যাবে? সে শেয়ার করলে আমাদের যে ক্লাসটা অন্যরা দেখতে পাবে, অন্যরা দেখতে পেলে আমাদের পেজের ফলোয়ার সংখ্যা বাড়বে। অনেকে মনে মনে আবার হিংসা জাগবে যে না এটা কেন করব, এটা তো করা যাবে না, করলে তো আপনাদের লাভ, আমাদের লাভ কি? হ্যাঁ, আপনাদেরও লাভ আছে, বুঝলেন না? আপনি আমরা এই ফ্রি ক্লাসটা দিতেছি, আমরা কষ্ট করতেছি, তাই না? এবং আপনারা ফ্রি ক্লাসটা করতেছেন, এবং এর জন্য কিন্তু আপনার জন্য একটা সব বরাদ্দ আছে। তা সবাই একটু রিয়াকশন ইউজ করবেন ক্লাস চলাকালীন সময়, এবং সবাই একটু শেয়ার করে দেবে। ওকে। আহমেদ খান সাহেব, তিনি আমার কষ্টগুলো তাকে দিয়ে দিলাম। বাহ, হ্যাঁ, যত কষ্ট আছে সব তাকে দিয়ে দাও। তোমাদের যার যত কষ্ট আছে সব ওই যে আইডি একটা আছে ওটার সব দিয়ে দাও। সঞ্জিদা, তিনি আছেন ঠাকুরগাঁ থেকে আমাদের আছে। ঋতু দেবনাথ, তিনি আছেন আমাদের সাথে। মোকলেস, তিনি আছেন আমাদের সাথে। সাইদি, বাবারে, হালিমা শাহনা, তিনি মাদারীপুর থেকে আছে। পারুল জিয়া, তিনি থেকে রেজনারি। এবং মাইদুল ইসলাম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবি হোসেন আছেন আমাদের সাথে। সেখানে আছেন নরসিংদী থেকে আমাদের সোনিয়া আক্তার যুক্ত হয়েছেন আমাদের। হ্যাঁ, প্রথমে একটা চমৎকার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখে আমরা কয়জনে পারি।
আগে উত্তরটা দেন, আমি এটা বুঝিয়ে দেবো আপনাদেরকে, আগে উত্তরটা করেন। এটি এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু আমরা যদি পারি পরীক্ষা হলে তাহলে কিন্তু অনেক ভালো। আচ্ছা দেখেন এখানে কি বলা আছে, অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? বলছে কি অঘোষ অল্প প্রাণ। এটা আসছে আমাদের 17তম প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2022 সালে এসেছিল যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। স্যার এই জিনিসটা কেমনে পারবো, আন্দাজ তো মুখস্থ করলে হবে না? হবে, এটা যদি আপনি মুখস্থ করেন, মুখস্থ করলে কি এটা হবে? হবে না। এখন এই জিনিসগুলো জানতে হলে আপনাকে জানতে হবে এই যে অল্প প্রাণ ধ্বনি কি, অঘোষ ধ্বনি কি, আর একটা জানতে হবে আপনাকে অল্প প্রাণ ধ্বনি কি। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। তার মানে ঘোষ আর অঘোষ এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। আমরা প্রথমে অঘোষ জিনিসটা দেখি। আমরা জানি বর্গের এই যে ক, চ, ট, ত, প, আমরা সবাই কিন্তু বলি যে ক, চ, ট, ত, প। কি বলি? ক, চ, ট, ত, প। পাঁচটা বর্গ। বর্গ কয়টা হলো আমাদের? পাঁচটা। ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। আমরা আবার লিখে দিচ্ছি, দেখেন ক, চ, ট, ত, প। পাঁচটা বর্গ। তা ক বর্গের ধ্বনিগুলো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। আর বাকিগুলো লেখার দরকার নেই আমার, হ্যাঁ, আর বাকিগুলো লেখার দরকার নেই। অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তা আমরা জানি বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। তা বর্গের 1 আর একটা কি 2 হলো অল্প প্রাণ ধ্বনি। আচ্ছা পুরোটাই শিখাই দিই, তাই তো? ক, খ, গ আর একটা কি ঘ, চ, ছ, জ আর একটি হলো ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব আর একটি হলো ভ। এইখানে হলো কত? 1 2 3 আর আমাদের কত? 4। এখানে 20টা আছে। এই 20টিকে বলে স্পর্শ ধ্বনি। তো আমাদের স্পর্শ ধ্বনি অথবা স্পৃষ্ট ধ্বনি আছে আমাদের বাংলা ভাষায় কয়টা? এই 20টা। আমরা ছোটবেলায় পড়েছিলাম 25টা। এখন এটা বাতিল করা হয়েছে, এখন হবে 20টা। স্পর্শধ্বনি কয়টা মনে থাকবে তো? স্পর্শধ্বনি কয়টা? পরীক্ষা যদি আসে যে আমাদের স্পর্শধ্বনি কয়টা, আপনি কয়টা টিক দিবেন বলতে পারবেন? 20টা। আগে ছিল কয়টা? 25টা। এখন কয়টা? 20টা। আপনারা একটু সবাই একটু রিয়াকশন ইউজ করবেন আর একটু শেয়ার করবেন, প্রত্যেকেই কিন্তু এই কাজটা করবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের ক, খ এই বর্গের এর ভিতরে দেখো বর্গের 1 এবং 2 হলো অঘোষ। তো আমরা এই অঘোষ গুলা পেয়ে গেলাম। বর্গের 1 আর 2 হলো অঘোষ। অঘোষ ধ্বনি তো আমরা পেয়ে গেছি। বর্গের 1 এবং 2 কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। এখন এখানে বলছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। অঘোষ আবার কি? অল্প প্রাণ। অঘোষ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এর ভিতরে এই ক, চ, ট, ত, প এগুলো হলো অল্প প্রাণ। আর খ, ছ, ঠ, থ, ফ এগুলো হলো মহাপ্রাণ। এগুলো হলো মহাপ্রাণ। তো এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, অর্থাৎ এগুলো শ্বাস বেশি লাগে উচ্চারণে, এই জন্য এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। এখানে বলছে অঘোষ অল্প প্রাণ, মানে এই সিরিয়াল হবেই না। এই সিরিয়ালের ভিতরে কোন ধ্বনি ওখানে আছে কিনা? হ্যাঁ, আমাদের এই যে চ ধ্বনি আছে। কোন ধ্বনি আছে? এই যে চ ধ্বনি আছে। সুতরাং উত্তরটা হবে এই যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? উত্তরটা হলো চ ধ্বনি। মনে রাখবেন এরকম বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, বাকি সব ঘোষ ধ্বনি। আর বাংলা ভাষায় অঘোষ ধ্বনি আছে আমাদের 12টা। কয়টা? 12টা। এখানে আছে 10টা, এর সাথে আর একটা দেব তালবস্য, আর একটা থাকবে দন্তস্য। এই টোটাল 12টা আমাদের অঘোষ ধ্বনি। পরীক্ষা যেভাবেই আসুক আপনি পারবেন। আর যদি বলে অল্প প্রাণ ধ্বনি, আর মনে রাখবেন বর্গের 1 এবং 3 এটা হলো অল্প প্রাণ ধ্বনি। বর্গের 1 এবং 3 কি? অল্প প্রাণ ধ্বনি। ক, গ, চ, জ, ট, ঠ, এই যে ট, ড, ত, দ, প, ব। অর্থাৎ বর্গের 1 এবং 3 হলো অল্প প্রাণ, এবং 2 জোট সংখ্যা 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি। এখন আপনার অনেক পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি, এভাবেও ধরতে পারে। আবার বলতে পারেন নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি। অনেকভাবে ঘুরিয়ে আপনার এই প্রশ্ন আসে পরীক্ষায়। তা আপনি যদি এই জিনিসটা জানেন তাহলে আর কখনোই ভুল হবে না এখান থেকে। আমরা কি মনে রাখলাম? বর্গ কটা? 5টা। এই যে ক, চ, ট, ত, প। ক বর্গের ধ্বনি মনে রাখবেন ক, খ, গ, ঘ, চ, ছ, জ, জ, এইরকম মনে রাখবেন। আর বর্গের 1 এবং 2 মনে রাখবেন, এটা হলো অঘোষ ধ্বনি। আর বাকি যা থাকবে সবই হলো আপনার ঘোষ ধ্বনি। তো এখন দেখেন অল্প প্রাণ মহাপ্রাণ একদম সহজ। যেটা অল্প প্রাণ মানে যেটা ধ্বনির উচ্চারণ করতে শ্বাস আমাদের কম লাগে সেটা অল্প প্রাণ, আর যেটা উচ্চারণ করতে শ্বাস বেশি লাগে সেটা মহাপ্রাণ। তো এখানে বর্গের 1 এবং 3 হলো অল্প প্রাণ ধ্বনি, এবং 2 এবং 4 অর্থাৎ জোড় সংখ্যা এটা হলো মহাপ্রাণ ধ্বনি। এটা ক্লিয়ার কিনা বলেন? বুঝতে পেরেছেন তো সবাই? ওকে স্যার, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি, আপনারাও ভালো আছেন তাই তো? আচ্ছা দেখি আমরা পরেরটা আমরা চলে যাই একটু।
পরে প্রশ্ন আমরা একটু চলে যাই, ঝটপট উত্তরটা করেন এখানে ঝটপট। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? এগুলো মনে রাখতে হবে। বাক্যের ক্ষুদ্রাংশ, একটা বাক্য আমাদের থাকে, তার ক্ষুদ্রতম অংশকে বলে পদ। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? পদ। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? পদ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু ঝটপট যাই। প্রথিত, এই শব্দটার অর্থটা কি? দেখেন, প্রথিত শব্দের অর্থ কোনটি? এটা সাধারণত আমার প্রিলিমিনারি পরীক্ষা প্রথা অনুসারে যা প্রার্থনা বা বিখ্যাত বা যা পুঁতে রাখা হচ্ছে, এখানে প্রথিত শব্দের অর্থ কি? এরকম যে কোনো একটা পরীক্ষা আপনাকে একটা দেয়, প্রাইমারি পরীক্ষা দেয়, বিশেষ পরীক্ষা সমার্থক শব্দ তুলে ধরে। তো এখানে বলছে প্রথিত, এই শব্দটির অর্থ কি? এই প্রথিত শব্দের অর্থ কি? যেমন ইদানিং যে শব্দগুলো বেশি উচ্চারিত হচ্ছে, ইনকেলাব, এই ইনকেলাব শব্দটির অর্থ কি? এরকম কিন্তু শব্দ কিছু কিছু আছে। ইত্তেফাক শব্দটির অর্থ কি? এরকম ধরতে পারে কিন্তু। তো এখানে আসছে প্রথিত। প্রথিত শব্দের অর্থ কি বলতে পারবেন আপনারা? উত্তরটা করেন দ্রুত। এইটার উত্তর কি হবে? একটু দ্রুত বলেন উত্তরটা কি হবে স্যার? অগসলবন ধরে 12টার। হ্যাঁ, ওটা ঠিক আছে। পদ। শনি একটা, ওটা তো হয়ে গেল। বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় পদ। আচ্ছা, ওটা বলে ফেললাম। এবং প্রথিত শব্দের অর্থ একটু ঝটফট বলতে হবে, কারণ আমাদের হাতে সময় থাকে খুবই কম, তাই তো? আমরা আজান পর্যন্ত আমরা ক্লাসটা করব। এর ভিতরে যারা আমরা সেরি খাইনি, তারা সেরি খাবো। একটু ঝটফট ঝটফট। বিখ্যাত, আমাদের একজন অলরেডি উত্তর করে ফেলেছেন। বিখ্যাত, গুড। তার উত্তরটা হবে বিখ্যাত। লিখে রাখেন, যে কোনো একটা জব পরীক্ষাটা ধরে দিতে পারে। প্রথিত শব্দটার অর্থ হলো যিনি আসলে ফেমাস, তাকে বলা হয় প্রথিত। এখন এটা বাক্য দেখেন, বাগধারা আসছে পত্রপাঠ। এই বাগধারার অর্থ কি? তা পত্রপাঠ, এই বাগধারাটার অর্থ কি? কে বলতে পারেন এই বাগধারাটার অর্থ কি? এটা কি গোপন চুক্তি, বৃহৎ ব্যাপার, নাকি অবিলম্বে, নাকি দীর্ঘস্থায়ী? দ্রুত বলেন। স্যার কেমন আছেন? আরিয়ান হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াসিন আক্তার, ইতি, আমাদের আয়েশা সিদ্দিক, মেঘবালিকা। এটা বলেন, এখানে কি বলা আছে যে পত্রপাঠ, এই বাগধারাটির অর্থ কি? গোপন চুক্তি নাকি? পত্রপাঠ মানে কি গোপন চুক্তি করে এটা, নাকি বৃহৎ ব্যাপার স্যাপার এরকম কোনো কিছু বোঝাচ্ছে, নাকি অবিলম্বে? তোমাকে কিন্তু অবিলম্বে আসতে হবে, এই কথাগুলো কিন্তু আমরা বলি। দীর্ঘস্থায়ী, কোনটা উত্তরটা? অবিলম্বে। ভেরি গুড, ভেরি গুড। আমাদের একজনে বলে ফেলেছেন, শাবনাজ, তিনি বলেছেন স্যার অবিলম্বে। আর প্রথিত অর্থ স্যার বিখ্যাত, ভেরি গুড। আর এটা হলো অবিলম্বে, ভেরি গুড। আমরা সবাই জানলাম যে পত্রপাঠ, এই বাগধারাটা তো অবিলম্বে। একটা জিনিস খেয়াল রাখেন, বাগধারা এমন একটা জিনিস, এই বাগধারাটা এমন কোন জব পরীক্ষা নেই যে না আসে। বিশেষ পরীক্ষায় এমন কোন বিশেষ পরীক্ষা নেই যেখানে এখান থেকে একটা না ধরে। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর ক্যারিয়ার প্লাস বাংলা বই নতুন যেটা আমাদের মার্কেটে আসতেছে, এখানে প্রত্যেকটা একদম স্টার দেওয়া আছে। আমরা বানান রীতিটা দিয়েছিলাম, এরপর আপনাদের বাগধারাটা আমরা পোস্ট করে দিব আজকে। বাগধারাটা পোস্ট করে দিলে আপনারা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আপনারা নিজেরাই পড়তে পারবেন। আর যেগুলো স্টার দেওয়া আছে, স্টার দেওয়াগুলো পড়ে ফেলবেন। দেখবেন আপনি বিশেষ পরীক্ষা দিবেন, তাও কাজে লাগবে। নিবন্ধন দিবেন, তাও কাজে লাগবে। প্রাইমারি দিবেন, তাও কাজে লাগবে। এমনকি যত 10 থেকে 20টা নম্বরের জব, ওর বাইরে থেকে কখনোই আসবে না। সুতরাং এই টপিকটা আমরা 1টা নম্বর, যে কোনো জব পরীক্ষায় বাগধারা থেকে 1 নম্বর আসে, এটা একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখানে একটা বানান থেকে আমাদের প্রশ্নটা ধরেছে। দেখেন বানান, কোন বানানটি শুদ্ধ? এখানে নিবন্ধন পরীক্ষা আসছে আমাদের, এখানে কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান। এখান থেকে দেখেন, এই বানানটা জানতে হলে আপনাকে কয়টা জানতে হবে? এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে। কতটা মানে একটা ক্রিটিক্যাল একটা বানান আপনাকে দিয়েছে। তা আমরা জানি, দেখেন আমরা স্বায়ত্ত শাসন বানানটা দেখেন, স্বায়ত্ত শাসন। এই বানানটা কিন্তু এখানে স্বায়ত্তশাসন বানানের প্রথম দন্তস্বর নিচে বফলা থাকবে, কিন্তু এই তয় ত এর নিচে কোনো বফলা থাকবে না। এই হলো স্বায়ত্তশাসন বানান। তার এই স্বায়ত্তশাসন বানান ব আছে, এখানে বফলা থাকবে না, এটা কেটে দেন। এখন এরকম রিলেটেড একটা বানান আছে সরস্বতী বানানটা। সরস্বতী বানানটা এই দেখেন, এই বানানের প্রথম দন্তস্বর নিচে কোনো বফলা নেই, কিন্তু এই দ্বিতীয় দন্তস্বর নিচে বফলা আছে। তার এই বানানটা গেল। এখন দেখি শ্রদ্ধাঞ্জলি। আমরা জানি যে অঞ্জলি যুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হয়। তো এক্ষেত্রে এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল। আমাদের শ্রদ্ধাঞ্জলি বানানটা আমরা লিখে ফেলি শ্রদ্ধাঞ্জলি, এটা কিন্তু রস্বইকার হবে, কারণ আমরা জানি অঞ্জলি যুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। এখন এখানে আছে দারিদ্রতা। দেখো, দারিদ্রতা বলতে কোনো শব্দ আমাদের নেই। একটু খেয়াল করো, দারিদ্র, দারিদ্র, এই দারিদ্র বানানে কিন্তু অবশ্যই একটা জফলা আছে। আর দারিদ্র মানে জফলা আছে। আর দারিদ্র এটা কি? এটা হলো নাউন। দারিদ্র এটা কি? এটা হলো নাউন। আর এই দারিদ্র এর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো দরিদ্র। এই দরিদ্র হলো, এটা হলো অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। স্যার দারিদ্র এটা নাউন, আর দরিদ্র এটা হলো অ্যাডজেক্টিভ। এখন দেখো আমরা ভুলে কি করি, এই দারিদ্র নাউন, এর সাথে অতিরিক্ত একটা নাউন বাচক
প্রত্যয়যুক্ত করে তয়াকারে তা, সেই ক্ষেত্রে হয়েছে আমাদের দারিদ্রতা। কি হয়ে গেল এখন? দারিদ্রতা। এই হয়ে গেল দারিদ্রতা, কিন্তু এটা কিন্তু ভুল, কারণ দারিদ্র এটাও নাউন, তা এটাও নাউন। এভাবে দারিদ্র এটা হলো প্রত্যয়জনিত অপপ্রয়োগ। দরিদ্র এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে যদি আপনি নাউন তৈরি করতে চান তাহলে নাউন বাচকটা প্রত্যয়যুক্ত করেন, তাহলে হয়ে গেল দরিদ্রতা। এখন দরিদ্র, এই দরিদ্রতা বানানে কিন্তু আবার জফালা নেই। এখন এই দরিদ্রতা এটা কি হয়ে গেল? এটা এখন নাউন হয়ে গেল। কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে আমাদের শুদ্ধ শব্দ, একদম শুদ্ধ শব্দ হলো দারিদ্র, এটাও শুদ্ধ, দরিদ্র এটাও শুদ্ধ, আর দরিদ্রতা এটাও শুদ্ধ। ভুল হলো দারিদ্রতা। ভুল কোনটা? দারিদ্রতা। তাহলে উত্তর কোনটা হবে? স্যার আপনি তো বলেই দিচ্ছেন যে যেহেতু উপর তিনটা কাইটে দিচ্ছেন তাহলে উত্তর হবে এটা। স্যার এটা হবে, এর কি আরো বিকল্প ওয়ার্ড আছে? আছে। উপরযুক্ত এটাও শুদ্ধ, অথবা উপরিউক্ত, লিখে রাখেন উপরিউক্ত। তা উপরযুক্ত আর একটা আছে উপরিউক্ত, দুইটাই শুদ্ধ, লিখে রাখুন। উপযুক্ত বানানটাও শুদ্ধ, উপরিউক্ত বানানটাও শুদ্ধ। লিখছেন সবাই? হ্যাঁ, এই যে অনেকে অনেক ফ্রেন্ডদের মেনশন করতেছেন, ভেরি গুড। হ্যাঁ, আপনারা তো রমজান মাসে খুব উদার, কিন্তু ছেলেরা কিন্তু খুবই উদার। এরা কি করে জানে, অনেক গার্লফ্রেন্ডকে মানে কি সুন্দর ঘুম থেকে জাগায়। আমার গার্লফ্রেন্ডরাও খুব রমজান মাসে উদার হয়, এরাও বয়ফ্রেন্ডে কি করে দেখছেন, একদম মানে সেরেতে ডাইকে দেয়। তো অনেক সব আছে। আবার আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন কি, একদম আমাদের টিএসসি তে গেলে বা যে কোনো ভার্সিটিতে গেলে দেখবেন কি সুন্দর তারা দিনে কথা বলে, না 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 ভিডিও কলও দেওয়া যাবে না, রোজা রাখা, তাহলে রোজা ভাঙ্গে যাইব। যখন ইফতারি টাইম হয় দুইজনে কি সুন্দর, একজনে পানির বোতল নয়, একজন ইসেফ গুলোর নাইকে আবার হল থেকে ইসেফ গুলোর ভুসি গুলা নিয়ে আসে, ট্যাঙ্ক গুলা নিয়ে আসে, নুডলস বানাই নিয়ে আসে। এই নায়কে আবার দেখি বিভিন্ন আবার ইফতারি আবার দোকান থেকে কিনে নিয়ে দুইজনে মুখোমুখি বৈশা, নায়িকা এবার কি করে, মাথায় একটু কাপড় দেয়, ওন্না দিয়ে সুন্দর সামনাসামনি বইসা নায়ক নায়িকা, তারপর কি সুন্দর ইফতারে বানাইয়া দুইজনে খায়। অনেক সব রে ভাই, কি পরিমাণ যে সব কামাই করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। তো এইরকম মনে করেন অনেকে এই এখন কি সুন্দর উঠাইতে আছে, অ্যালার্ম দেওয়া লাগে না, বেবি তুমি আমাকে উঠাইয়া দিও, ঠিক আছে জান কলিজা তুমি আমাকে উঠাইয়ে দিও, কারণ এগুলো কোনো সমস্যা না, বুঝছেন, এগুলোর জন্য এক্সট্রা সব আছে, এই জন্য তারা আবার উঠাইয়া দেয়। তাই এই জন্য আপনারা এখন যারা লাইভ ক্লাস চলতেছে, আপনারা একে অন্যের যদি একটু একটু মিস কল দেন যে এরকম লাইভ ক্লাস চলতেছে, জব মেডিসিনের সারা নিতেছে, তুমি একটু ওঠো, বুঝছেন, তাতেও সব পাবে। যদি ওইরকম খোলা ফিল্ডে যাইয়া মুখোমুখি বৈশা যদি আপনারা ইফতারিতে সব পান, তাহলে এখানে উঠাইলেও সব পাবেন, বুঝছেন আপনারা। এরকম আছেন আপনাদের? আছেন? আছে কিন্তু। হ্যাঁ, হালাল ইফতার, এটার এই যে নাজমুল স্যার এটাকে হালাল ইফতার। হ্যাঁ, কি সুন্দর রে ভাই, হালাল ইফতার। গতকাল ইফতারের টাইমে আমরা কইছিলাম, আমি মমিন স্যার ড্যাফোডিল ভার্সিটির সামনে ছিলাম, আমরা গতকাল ইফতারের টাইমে দেখলাম কি সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় তারা মাঠের ভিতরে যাইয়া দুইজনে বসতেছে, কি সুন্দর দুইজনে যাইয়া ইফতারি নিয়ে যাইতেছে, নিয়ে দুইজন মুখোমুখি সামনাসামনি বসে বসে, তারপর ওই নামাজ কিন্তু ভুলে যায়, ওই ইফতারি করাটা ওই পর্যন্ত, এবার ইফতারি পর্যন্ত নামাজ পড়া লাগে, ওইটার মনে থাকে না, বুঝেন না, মনে থাকে না। তো এই হলো বাংলাদেশের ডিজিটাল ইফতারি। হ্যাঁ, সব কামাই করে। আর এটা বুঝছেন তো সবাই? আচ্ছা, পরেরটা আমরা দেখি, তো পরেরটা দেখি, এই যে 6 নম্বরটা একটু দেখি, এটা কি আছে? বাক্য, শুদ্ধ বাক্য আসছে। দেখি শুদ্ধ বাক্যটা একটু বলেন তো, ঝটফট ঝটফট ঝটফট, দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। এটা কি হবে? দ্রুত বলেন, এটা কি হবে বলেন তো, কি হবে? শুদ্ধ বাক্য কোনটা হবে বলেন তো? দৈন্যতা প্রশংসনীয় নয়, বা দীনতা প্রশংসনীয় নয়। পট আছে দৈন্যতা অপ্রশংসনীয়, আবার এখানে আছে দৈন্যতা নিন্দনীয়। ও শুদ্ধ উত্তরে কোনটা বলেন তো? এখানে দেখেন কোনটা। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখবেন, আমি বাক্য শুদ্ধিকরণের আপনাদের ক্যারিয়ার প্লাস নতুন বাংলা বই যেগুলো অ্যাড করে দিয়েছি, ওর বাইরে কখনোই আসবেন। আপনি বিসিএস লিখিত পরীক্ষা দেন, বিসিএস প্রিলি দেন, বা নিবন্ধন দেন, বা প্রাইভেট যে কোনো চাকরি পরীক্ষা দিতে দেন, আপনি দেখেন ওই বাক্যগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে এনাফ, এর বাইরে থেকে কখনোই আসবে না। তো উত্তরটা কোনটা হবে আমরা একটু দেখি। বি, আমাদের একজন বলছে স্যার বি হবে, বি বলছে, বি। আচ্ছা ঠিক আছে, তো উত্তরটা হলো বি, দীনতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নয়। আমরা কখনো দৈন্যতা বলবো না, বা এই যে দৈন্যতা, সব জায়গায় এই দৈন্যতা থাকলে সবই দৈন্যই কাটা, সব দৈন্যই কাটা হবে, দীনতা হবে কি? দীনতা প্রশংসনীয় নয়। দিন হলো তো অ্যাডজেক্টিভ, এর সাথে তা যুক্ত করেছি, এখন নাউন হয়ে গেছে, এই জন্য দীনতা প্রশংসনীয় নয় হবে উত্তর। পরেরটা কি হবে দেখো, নত্যবিধি অনুসারে কোন বানানটি, এখানে কি বলেছে, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ। চমৎকার একটা প্রশ্ন। এই জিনিসগুলা কিন্তু আমি মনে রাখার টেকনিক দেখাই দিই। আমরা মধ্যাহ্ন বানানটা দেখো, মধ্যাহ্ন,
মধ্যাহ্ন মানে মাঝখানে, তাই নটা থাকবে মাঝখানে। আর একটা আছে সায়াহ্ন, এটাও ন থাকবে মাঝখানে। এখন এই নয়টা ন দেখতে মনে হয় মূর্ধন্য ন, আসলে সে মূর্ধন্য ন, আসলে কিন্তু দন্ত ন। এর ভিতরে আছে হ প্লাস দন্ত ন, সামনে মাথা থাকলে সেটা হয়ে যায় দন্ত ন। দেখতে দেখায় মূর্ধন্য ন, আসলে সেটা মূর্ধন্য ন না, আসলে এটা হলো দন্ত ন। ক্লিয়ার? তো মধ্যাহ্ন আর একটা আছে সায়াহ্ন। তো এই দুইটা বানান মনে রাখেন, এই দুইটা। আর চিহ্ন বানানটা তো আমরা এমনি জানি, চিহ্ন বানানে এভাবে। আপনি কি কখনো চিহ্ন বানান এভাবে দেখছেন? না, এভাবে চিহ্ন বানানে ন পাশেই থাকে, তো এটা শেখার দরকার না, আমরা এমনিতেই জানি। তো এই দুইটা বানানে শুধু ন থাকবে পাশে, আর বাকি বানানগুলোতে ন থাকবে নিচে। যেমন আমরা যদি বলি পূর্বাহ্ন, এই যে দেখো পূর্বাহ্ন, তো ন কই যাবে? নিচে যাবে। পূর্বাহ্ন যদি বলি অপরাহ্ন, অপরাহ্ন ন যাবে কই? নিচে। আবার যদি বলি প্রাহ্ন, প্রাহ্ন ন যাবে কোথায়? নিচে। স্যার এই নিচে নটা দেখতে মনে হয় দন্ত না, আসলে না, এই নিচে যে নটা থাকবে এই নটা হলো হ প্লাস মূর্ধন্য ন। দেখতে দেখায় দন্ত না, আসলে এটা মূর্ধন্য ন। এখন বলছে নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ। দেখো পূর্বর্ণ বানানে ন নিচে আছে, তো এখানে পূর্বর্ণ বানানে ন নিচে আছে, এটা তো শুদ্ধই, প্রথমটাই তো শুদ্ধ। দ্বিতীয়টা মধ্যাহ্ন বানান ন কি নিচে হবে? না, এটা ভুল। অপরাহ্ন বানানে পাশে ন হবে? না, হবে নিচে। সায়াহ্ন বানান নিচে হবে? না, এটাও ভুল। তাহলে এই নিয়মটা জানা থাকলে আমাদের কিন্তু কখনো এই বানান থেকে ভুল হবে না। সবাই লিখছেন নাকি? লিখছেন সবাই? লিখছেন? গুড। দ্রুত লেখেন। খাবার খায়েন সবাই? রমজান মাসে এত সব কামাই করে রে ওরে ভাই, কথা বলতে বলতে কি করে জানেন? কথা বলতে বলতে সে কিন্তু একটা এক্সটেনশন, আমরা দুজনে একসাথে সেরি খেয়ে ঘুমাবো, দুজনে সুন্দর একসাথে সেরি খেয়ে ঘুমায়। এমন কথা বলতে বলতে কি হয়, একদম সেরি খেয়ে দুইজনে কি করে ঘুম পড়ে যায়। এর রমজান মাসের প্রেম করার উপকারিতা। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? শুধু মধ্যাহ্ন বানান ন পাশে থাকবে, সায়াহ্ন বানান ন পাশে থাকবে, এবং এই নটা কিন্তু অবশ্যই দন্ত না। দেখতে দেখায় মূর্ধন্য না, আসলে নটা হবে দন্ত না। সামনে মাথা থাকলে দন্ত না, আর পিছনে মাথা থাকলে মূর্ধন্য না। এছাড়া পূর্বাহ্ন, অপরাহ্ন, প্রাহ্ন এই বানানগুলোতে ন থাকবে নিচে, এবং এই নটা হবে মূর্ধন্য ন। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, পরেরটা দেখি আমরা। আমি যে কথা বলছি, এই আমার দলে আছেন কে কে কোন, কারা কারা এই কাজটা করেন? সারাদিন কষ্ট করে রোজা রাখেন, আবার সন্ধ্যা হলে সুন্দর দুইজনে বসে ইফতারি করেন না? দ্রুত। বা ভাত খাইতেছি লিখতে পারি না, আর লেখার দরকার কি? এত সারা জীবনে তো লিখছো, খাবার দাবার খাও আর একটু একটু দেখো, এত লেখার দরকার নাই। লুক বিফোর ইউ লিভ মানে কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তাই তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই আমরা জানি সাধারণত। কিন্তু ওরা কিন্তু চালাক, প্রশ্নকর্তারা খুবই দুষ্ট, খুবই চালাক। এখানে লুক বিফোর ইউ লিভ এর দিছে কাটা দিয়ে কাটা তোলা। নিজের চরকায় তেল দাও, অয়েল ইয়োর ওন মেশিন। তারপর দেখে পথ চলো, বুঝে কথা বলো, নিজের কাজ নিজে করা। কোনটা বৃত্তটা বলেন তো? কি হবে? দ্রুত 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 দ্রুত, কোনটা কোনটা হবে বলেন না, কোনটা হবে? এখানে বলছে দেখো লুক বিফোর ইউ লিভ, আমরা সাধারণত জানি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা কিন্তু সাধারণত ছোটবেলা থেকে পড়ে আসছে। কিন্তু দেখেন এখানে প্রশ্নকর্তা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন ধরেছে। তো উত্তর কোনটা হবে আপনার বলেন তো? অনেকে গ বলতেছেন, সবাই বলতেছে গ গ গ গ গ। যারা গ বলতেছেন তারাই সঠিক, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি না, তার মানে দেখে পথ চলো, বুঝে কথা বলো, এটাই হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চমৎকার একটা কথা, দেখে পথ চলো, বুঝে কথা বলো। আচ্ছা, পরেরটা দেখো, ইনভয়েস এর বাংলাটা কি বলেন তো? এটার বাংলাটা কি? ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কি? এই পারিভাষিক শব্দটা আমাদের কিন্তু পড়তে হয়, আমাদের বিশেষ পরীক্ষায় পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন কিন্তু আসে। 50তম বিশেষ আসছে, 49তম বিশেষে চলে আসছে এই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন, এবং যে কোনো মানে প্রাইমারি পরীক্ষায় ধরে, নিবন্ধনে তো ধরেই। তো পারিভাষিক শব্দগুলো আমরা ভালো করে পড়বো। আর যে ক্যারিয়ার প্লাস বাংলা বইয়ের নতুন যে এডিশনের বইটা আসতেছে আমাদের মার্কেটে, এই বইটা আগামীকাল আমাদের চলে যাবে আমাদের প্রেসে। আগামীকাল না, আজকে আমরা পাঠিয়ে দেবো, আজকে আমরা পাঠিয়ে দেবো প্রেসে। সুতরাং এখানে আসতে, এরপর আসতে, প্রেস থেকে আসতে যতদিন সময় লাগে। তো খুবই গুরুত্বপূর্ণ এই পারিভাষিক শব্দটা। এবং এটা দেখি পারিভাষিক শব্দের এটা কি, ইনভয়েস মানে কি, এ মানে কি, এবার ইনভয়েস মানে কি, এর অর্থ কি? চালান, পণ্যাগার,
শুল্ক নাকি বিনিয়োগ, কোনটা হবে? হ্যাঁ, আমরা অলরেডি বলে ফেলেছি সবাই যে স্যার এটা হলো ইনভয়েস মানে হলো চালান। হ্যাঁ, ইনভয়েস মানে কি? চালান। হ্যাঁ, এটা ব্যাংকের একটা শব্দ, ব্যাংক রিলেটেড একটা শব্দ। চালান এটা আমাদের অন্য পরীক্ষায় কিন্তু ধরতে পারে। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই সন্ধি বিচ্ছেদটা পারতে হলে আমাদের যে একটা নিয়ম আছে সন্ধি, নিয়মটা হলো দেখো আমি লিখে দিচ্ছি, এটা কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে বলতো? কোন বর্ণের সাথে জফলা থাকলে তার পরিবর্তে হ্রস্ব ইকার দিয়ে দেবা, তার পরিবর্তে হ্রস্ব ইকার হবে। তাই কোন বর্ণের সাথে জফলা থাকলে তার পরিবর্তে কি হয়? হ্রস্ব ইকার হয়। দ্রুত লেখো, কোন বর্ণের সাথে জফলা থাকলে তার পরিবর্তে হ্রস্ব ইকার হবে। যেমন আমি যদি একটা জিনিস লিখি ব্যর্থ, এর সন্ধি বিচ্ছেদ কি? ব্যর্থ। দেখো আমি দেখলাম এই বয়ের সাথে একটা জফলা আছে, এটা আমরা কি করে দিব? হ্রস্ব ইকার করে দিব। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে বি। যেহেতু কোনো আকার নেই এখানে, যদি কোনো আকার না থাকে তাহলে স্বরে অ নিয়ে আসবা, আর যদি আকার থাকে তাহলে স্বরে আ নিয়ে আসবা। তাহলে বি যোগ অর্থ সমান ব্যর্থ। এরকম দেখা আমি যদি লিখি ব্যাকরণ, এর সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি? আসতে পারে কিন্তু। তাই আমি বলছি কোনো বর্ণের সাথে যদি জফলা থাকে এটাকে হ্রস্ব ইকার করে দিব। তো বয় জফলা আছে, এটা হ্রস্ব ইকার করো, তাহলে বি যোগ এখানে আকার আছে, আকারের জন্য স্বরে আ নিব, আকরণ লিখে ফেলবো, আকরণ। তাহলে বি যোগ আকরণ সমান ব্যাকরণ। আবার এরকম আরেকটা উদাহরণ যদি আমরা দিই, ব্যবস্থা, এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? বয় জফলা আছে, হয়ে যাবে বয় রস্বীকার, এখানে আকার নেই সুতরাং স্বরে অ, তবে বি যোগ অবস্থা সমান ব্যবস্থা। বুঝতেছেন তো? এবার আপনাদের জন্য আমি একটা দিয়ে দিচ্ছি যে আপনারা এটা করে দেন আমাকে, যে ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি? কি আসলো আপনাদের জন্য? ব্যতিক্রম। বলেন তো এই ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদটা কি হবে? আপনারা করেন। ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি হবে? ঝটপট উত্তরটা কিন্তু ঝটপট দিতে হবে। ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন তো? সবাই যারা এখনো সেরি খান না, সেরি খেয়ে নিয়ে নেবেন, কারণ আমাদের 4:47 বাজে, কিন্তু 4:47 কিন্তু বাজে। সুতরাং যারা এখনো খান নাই সেরিটা খেয়ে নেবেন ঝটফট, তাই না? অবশ্যই 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 4:47। স্যার আপনার বুকটা কি কালকে নিতে পারবো? আমার বুকটা তোমার কালকেই লাগবে? না, আমার বুকটা তুমি কালকে চাইলেই নিতে পারবা না। ঠিক আছে, আমার বুকটা চাইলেই তুমি কালকে নিতে পারবা না। হ্যাঁ, দ্রুত বলো, কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে তার পরিবর্তে হ্রস্ব হবে। তাহলে ব্যতিক্রম এটা কি হবে বলো তো? একজন করেছেন স্যার বি যোগ অতিক্রম, ভেরি গুড স্যার, বি যোগ অতিক্রম, সবাই পারছেন, থ্যাংক ইউ। নিয়মটা শিখিয়ে দিয়েছি, তাহলে তো এমনিতেই পারবেন। এই বয় জফলা আছে তো এটা আমরা কি করে ফেলবো? বয় অস্বীকার করে ফেলবো। আর আকার যেহেতু নেই সুতরাং অতিক্রম, বি যোগ অতিক্রম সমান ব্যতিক্রম। তাহলে এখন আমরা আসি এখানে স্যার প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাই তো? তা আমরা যে নিয়মটা শিখেছি প্রত্যাবর্তন, যে যদি বর্ণের সাথে জফলা থাকে হ্রস্ব ইকার করে দেব, প্রো তয় জফলা আছে তয় হ্রস্ব ইকার, প্রতিযোগ আকার আছে আকার জন্য স্বরে আ, আর যা থাকবে তাই। তাহলে প্রতিযোগ আবর্তন সমান প্রতিযোগ আবর্তন সমান প্রত্যাবর্তন। ক্লিয়ার? ভেরি গুড, আপনারা সবাই পারছেন। মেঘলা আকাশ, আকাশ কি অরিজিনালি মেঘলা? এখন বলো তো, আকাশ কি মেঘলা? ওয়াও, এখানে একটা চমৎকার একটা প্রশ্ন দিয়েছে আমাদের, পড়াশোনায় মন দাও। বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে, কোন কারকে, কোন কাকে, কোন না, এটা কাকে না, কোন কারকে, এটা ভুল লিখছে, কোন কারকে হবে, কোন কারকে কোন বিভক্তি বলেন এটা? হ্যাঁ, পড়াশোনায় মন দাও, দাগটা কোথায়? পড়াশোনার নিচে, পড়াশোনায় মন দাও। একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, সাবজেক্ট বোঝায় কোথায় বলতো? সাবজেক্ট, সাবজেক্ট কোথায় বোঝায়? সাবজেক্ট কোনটা বোঝায়? কোন কারকে সাবজেক্ট বোঝায়? আমরা জানি একমাত্র অধিকরণ কারকে একটা আছে সাবজেক্ট। তো অধিকরণ কারক বলতে একটা কারক আছে অধিকরণ। তো অধিকরণ কারক চেনার উপায় আমরা তিনটা বলি সবসময়। এক নম্বরে স্টপ, যদি কোনো প্লেস বোঝায়, মানে স্টপ কোনো স্থান বোঝায়। তারপর স্টপ যদি কোনো টাইম বোঝায়, নির্দিষ্ট যদি কোনো সময় বোঝায়। আর একটা হলো যদি কোনো সাবজেক্ট বোঝায়, সাবজেক্ট বোঝায়। তো স্টপ টাইম, স্টপ প্লেস আর একটা সাবজেক্ট বোঝায়, তাহলে সেটা অলওয়েজ অধিকরণ কারক হয়। এখানে বলছে পড়াশোনায় মন দাও, পড়াশোনা কিন্তু একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট মানে বিষয়। আমি কোন বিষয়? যেন আমরা যদি বলি যে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে,
শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি, তাই শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, পাঠে কি একটা পাঠ একটা সাবজেক্ট, তাই পাঠে এটা কিন্তু অধিকরণের সপ্তমী, কারণ সাবজেক্ট বুঝে যাচ্ছে। তার এখানে বলছে পড়াশোনায় মন দাও, এখন কোন বিষয়ে মনোযোগ দিতে বলছে, আপনার পড়াশোনাটা মনোযোগ দিতে বলছে, তো অবশ্যই এটা কি হবে অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। মূল শব্দ পড়াশোনা, এখানে বিভক্তি আছে অন্ত্যেষ্টিয়, তাহলে এ অতে এতে সপ্তমী বিভক্তি, তো উত্তর হবে অধিকরণের সপ্তমী। সবাই পারছেন তাই তো? ক্লিয়ার? পেরেছি তো আমরা? গুড। কারক নিয়ে আরেকদিন একটা ঝাঁকানাকা ক্লাস হবে, কারক নিয়ে আপনাদের সামনে একটা ঝাঁকানাকা ক্লাস হবে, এই ক্লাসটা করতে হবে। এখানে কি বলছে, খিড়কি শব্দের বিপরীতার্থক অর্থ কি বলে দ্রুত বলেন। খিড়কি শব্দের বিপরীত অর্থ, মানে প্রশ্ন দেখেন একটু ক্রিটিক্যাল করে দিছে, প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল করে দেয়। খিড়কি শব্দের বিপরীতার্থক চাইছে কিন্তু, এ সরুপথ, চিলেকোঠা নাকি গুপ্তপথ নাকি সিংহদ্বার। ধরতে পারেন স্যার সময় স্থান অধিকরণ কারক, স্যার জেসমিন জুই, স্যার দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি। কেন দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি তুমি পারো না? দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কে পারেন একটু জানান তো আমাদের, দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি? দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি কে পারেন? দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি দ্রুত বলেন, দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি? আমি একটু দ্বৈপায়নটা আপনাদের বুঝিয়ে দিই, আপনারা এটা উত্তর করেন। দ্বৈপায়ন না, দ্বৈপায়ন মূল শব্দ কি? দ্বীপ যোগ কি আয়ন, এটা প্রকৃতি প্রত্যয় জনিত শব্দ, এটা হলো প্রকৃতি প্রত্যয় জনিত শব্দ, পরীক্ষায় এটা আসে বুঝছেন, এটা হলো প্রকৃতি প্রত্যয় জনিত শব্দ, এটা কিন্তু সন্ধি গঠিত শব্দ না। তবে এই শব্দটা যদি আপনার আসে পরীক্ষায় যে দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে আপনি এই যেটা দেয়া আছে প্রত্যয় এটাই টিক দিয়ে চলে আসবেন। তাই খিড়কি এর বিপরীত শব্দ কি? সিংহদ্বার, গুপ্তপথ, চিলেকোঠা নাকি সরুপথ, কোনটা হবে বলেন? অয়ন না, কিন্তু দ্বীপ যোগ আয়ন হবে, কিন্তু নট অয়ন, দ্বীপ যোগ আয়ন। আর যারা অয়ন বলতেছেন তারা ভুল বলতেছেন, দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন। দ্রুত লেখেন। তাই খিড়কি শব্দের অর্থ কি? জানালা, তাই না? খিড়কি শব্দের অর্থ কি? খিড়কি শব্দের অর্থ জানালা। আর সিংহদ্বার মানে কি? দরজা। সিংহদ্বার মানে হলো দরজা, আর খিড়কি শব্দের অর্থ কি? এই খিড়কি শব্দের অর্থ জানালা, আর সিংহদ্বার শব্দ তো দরজা, সুতরাং উত্তরটা হবে এইটা। কোনো গুপ্ত পথ হবে না, কোনো চিলেকোঠাও হবে না, কোনো সরু পথও হবে না। তা সুতরাং খিড়কি শব্দের বিপরীত অর্থ হলো সিংহদ্বার, সিংহদ্বার। লিখছেন সবাই? লেখা শেষ করেন, লেখা শেষ করেন। গুড। সংকেত দিয়ে সবাই, পানি পানি খেতে হবে, কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমিও পানি খাচ্ছি, আপনারা যারা কোনো খাবার খাননি খাবার খেয়ে নেন। পরের প্রশ্নটায় চলে যাব আমরা। স্যার কথা শোনা যায় না, কি বলো? সাউন্ড ক্লিয়ার না? এটা কোনো কথা? আচ্ছা, এটা কি বলছে? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা? নিত্য স্ত্রীবাচক। আর নিত্য মানে কি? এভরিডে। নিত্য মানে কি? প্রতিদিন, প্রতিদিন। আর প্রতিদিন স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ এরকমই একটা হলো প্রতিদিন স্ত্রীবাচক শব্দ। তার মানে কি? নিত্য মানে কি? প্রতিদিন, মানে এভরিডে। অর্থাৎ যে নিত্য স্ত্রী, অর্থাৎ যে শব্দটার কোনো পুরুষবাচক কখনই হবে না, যে শব্দটা কখনো কোনো পুরুষবাচক নেই, ওটাকে বলে নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন আমরা অল টার্ম বলে ডাইনি, এই যে ডাইনি একটা শব্দ বলি, এই ডাইনি কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা কখনোই ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সুতরাং এই ডাইনি হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম কিছু আছে নিত্য পুরুষবাচক শব্দ আছে, তাহলে এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ আছে কোনটা? জেঠি, পাগলি। পাগলি বানানটা ভুল, কিন্তু পাগলি বানানটা হবে রস্বইকার। পাগল থেকে পাগলি, মনে রাখবেন, পাগল থেকে পাগলি, তাই পাগলি বানানটা কিন্তু রস্বইকার হয়। বেঙ্গানি নাকি সৎমা, আপনি এটা পারবেন, পারবেন। সাউন্ড ক্লিয়ার না, কি বলে সাব্বির? সাউন্ড ঠিক করছো? সাউন্ড ঠিক আছে? সৎমা, তার উত্তরটা হবে সৎমা। হ্যাঁ, এই যে আমরা কিন্তু কখনো সৎ বাবা বলি না, বলি কখনো কিন্তু আমরা সৎ বাবা বলি না, সৎমা কথাটা অ্যাভেলেবেল আমরা ব্যবহার করি। সুতরাং এই সৎমা হলো নিত্য স্ত্রীবাচক শব্দ, মনে থাকবে? ওকে, সঠিকভাবে শোনা যায়। গুড। অনেকে হয়তো নেটের প্রবলেম থাকতে পারে, মোবাইলের সমস্যা থাকতে পারে,
ওকে, রজকের স্ত্রীবাচক শব্দ কি বলেন? রজকের স্ত্রীবাচক শব্দ কি? এখানে দেখো রজকি, এখানে এই রজকি বানানটা ভুল আছে, শুদ্ধ বানান হবে র জ কশের কি, রজকি। আবার রজকিনী এই বানানটাও কিন্তু ভুল আছে, এই রজকিনী শুদ্ধ বানান হলো এটা। দুইটা বানান দিয়ে দিলাম। তার রজক এর স্ত্রীবাচক শব্দ কি, রজকি নাকি রজকিনী? প্রকৃত পক্ষে দেখি কোনটা হয় উত্তর। এখানে খেয়াল করেন, রজক এর স্ত্রীবাচক আমরা অনেকে টিক দিই রজকিতে, কেউ টিক দিই রজকিনী। বলেন রজকের স্ত্রীবাচক শব্দ কি? রজক এর বাংলা একাডেমি অভিধান যদি আমরা দেখি, সেখানে লেখা আছে রজক এর স্ত্রীবাচক শব্দ রজকি। কি দেওয়া আছে? রজকি, এটা দেয়া আছে। ঠিক আছে, বাংলা একাডেমি অভিধানে রজকের স্ত্রীবাচক শব্দ দেয়া আছে এটা, তাই কিন্তু সেখানে বানানটাও দেয়া আছে র জ কষি, রজকি। এটা দেওয়া উত্তর, তার উত্তর হবে এটা। তো রজকের স্ত্রীবাচক শব্দ কোনটি? রজকি। কিন্তু আমরা অনেকে এই রজকিনীতে টিক দিই, যে কারণ আমরা মনে করি যে রজকের মনে হয় দুটা স্ত্রীবাচক শব্দ আছে, একটা হলো রজকি, একটা রজকিনী। এখন দেখেন আসলে বাংলা একাডেমি অভিধানে যেটা বলবে সেটাই আমাদের টিক দিতে হবে। সুতরাং বাংলা একাডেমি অভিধানে দেওয়া আছে রজকের স্ত্রীবাচক শব্দ রজকি, সুতরাং আমরা রজকিতেই টিক দিব। যদি কোনো কারণে রজকি না পাই, সেক্ষেত্রে আমরা রজকিনীতে টিক দিয়ে চলে আসবো। ক্লিয়ার সবাই? হ্যাঁ, বানানটা যদি রজকি আমরা না থাকে অপশনে, সেক্ষেত্রে আমরা রজকিনী মেরে আসবো। যেহেতু এখানে রজকিও আছে, রজকিনীও আছে, অবশ্যই এটা মারবো। আর বানান কিন্তু অবশ্যই এটাও রস্বইকার, রজকিনী বানানের সবগুলাই রস্বইকার। ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি কি আসতেছে আমাদের সামনে। লোকটি ধনী কিন্তু কৃপণ, চমৎকার একটা শব্দ, মানে বাক্য এবং খুবই গুরুত্বপূর্ণ। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? জটিল, যৌগিক, সরল নাকি মিশ্র? জটিল। এখানে একটা জিনিস খেয়াল রাখো, যৌগিক বাক্য চেনার উপায়। তো দুটা মানে যৌগিক বাক্যের মাঝখানে কি থাকে বলো? এই একটা ও থাকে, একটা এবং থাকে, অথবা আর, ও এবং আর থাকতে পারে, কিন্তু, এই নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, ঠিক আছে, অথচ, কিংবা, তার কি বলছে? ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, তারপর কি লিখলাম? সুতরাং, নইলে, তথাপি, বরং, অথচ, কিংবা। এরপর লেখেন কারণ, তবে, ফলে, এইগুলা যুক্ত থাকবে। তা এইগুলা যদি আপনি পরীক্ষার হলে কোনো বাক্যের ভিতরে যদি এগুলো খুঁজে পান, কোনো বাক্যের ভিতরে যদি পরীক্ষার হলে খুঁজে পান, তাহলে সেটা কিসে টিক দিবেন? অবশ্যই টিক দিবেন সেটা যৌগিক বাক্য। তাহলে কখনোই আর যৌগিক বাক্য নিয়ে আপনার ভুল থাকবে না। এটা একদম মুখস্থ করে ফেলেন। যৌগিক বাক্য, দুটো স্বাধীন বাক্য থাকবে, এই এত কিছু ভাবার টাইম নেই পরীক্ষার হলে। আপনি শুধু পরীক্ষার হলে দেখবেন যে এগুলো কোনো আছে কিনা ভিতরে, যে এগুলো একদম মুখস্থ করেন। যৌগিক বাক্য চেনার পর যে ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কিংবা, অথচ, কিংবা, কারণ, তবে, ফলে। এখন এগুলো দিয়ে আপনাকে বানিয়ে দিবে। যেমন আমি এরকম কারণ দিয়ে দিই যে আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। বাক্যটা কি বললাম? আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। এটি কোন ধরনের বাক্য? অবশ্যই এটি হলো একটা যৌগিক বাক্য। আবার দেখেন এই ফলে দিয়ে বলেন যে বাজারে লেবুর চাহিদা বেশি, ফলে লেবুর দাম বেড়ে গেছে। এটা কিসের? এটা কিন্তু অবশ্যই যৌগিক বাক্য। তবে যদি বৃষ্টি আসে তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? এটা অবশ্যই একটা যৌগিক বাক্য। তো এগুলো দিয়ে একটা মানে তোমার জন্য অপেক্ষা করলাম অথচ তুমি এলে না, এটা কোন ধরনের বাক্য? অবশ্যই এটা যৌগিক বাক্য। তো এই কটা যদি আমরা মনে রাখতে পারি, এই যোজকগুলো যদি, এগুলোকে বলে যোজক, মানে কানেকটিভস বলে যোজক। তো এগুলো যদি আমরা মুখস্থ করে রাখতে পারি, তাহলে পরীক্ষার হলে আর বাক্য মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি দেখেন এই বাক্যটাকে লোকটি ধনী কিন্তু কৃপণ, এই যে কি আছে? কিন্তু আছে, কিন্তু পেয়ে গেলাম, সুতরাং এত ভাবার টাইম নেই। এটা হলো যৌগিক বাক্য। কি করে মনে রাখতে পারবেন তো সবাই? মনে রাখতে পারবেন? ওকে, মনে রাখবেন। ওকে, সবকটা আমরা মনে রাখবো। এই কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি পারবো, তাই তো? বাক্যের উপর একটা বেসিক ক্লাস দিব আমরা। বাক্যের উপর কিভাবে জটিল বাক্য চেনার উপায়, সরল বাক্য চেনার উপায়, বাক্যের উপর একটা বেসিক ক্লাস যদি নেই আপনাদেরকে, আমরা এই কেবল তো রমজান 3টা, আমাদের রমজান এরকম যাবে, আমরা বেসিক ক্লাসও নিব, আমাদের সলভ হবে। আর বেসিক ক্লাসগুলো নিলে আপনাদের অনেক উপকৃত। আমাদের পেইড বেজের ক্লাসগুলোতে কিন্তু বেসিক ক্লাস হয়,
যারা আমাদের পেইড বেজে ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা জানেন আমাদের বেসিক ক্লাস হয় সবগুলো কিন্তু। এখানে চমৎকার একটা বানান, কোন বানানটি শুদ্ধ? এখানে আছে রূপায়ণ বানানটা। এই বানানটা আমি আগের ক্লাসও শিখিয়েছিলাম, বানানটা রূপায়ণ বানানটা সহজ একটা বানান, রূপায়ণ। খেয়াল রাখবা, যদি রূপ, এই যে রয় দিকের রূপ, রূপ, রূপ বানানটা কিন্তু এরকম, এটা কিন্তু দীর্ঘকার, এটা মূলত এই দীর্ঘকার রূপ। রূপ মানে সৌন্দর্য যেটাকে আমরা বলি। আর আরেকটা আছে রূপা, এই রূপা বানানটা কিন্তু রয় রস্যকার রূপ, পয়কার পা, রূপা। তো রূপা বানান কি? এই যে এটা কিন্তু রয় রস্যকার, এটাকে হলো রয় রস্যকার। তা রূপা, রূপ বানান এটা শুদ্ধ, আর রূপা বানান এটা শুদ্ধ। আমরা বলি রূপালী ইলিশ, তা রূপালী ইলিশ বানানটা অবশ্যই হবে রস্যকের রূপ, পয়কার পা, লয়ের শিখিল, এলো রূপালী বানানটা শুদ্ধ। এখন রূপায়ণ, এখন এখানে রূপ থেকে কিন্তু রূপ যোগ আয়ন সমান সমান রূপায়ণ। তা রদিকে রূপ, পয়কার পা, অন্তস্থীয় কি মূর্ধন্য ন, রূপায়ণ। তা রূপায়ণ বানানটা অবশ্যই কি হবে? মূর্ধন্য ন, রূপায়ণ। লিখছেন সবাই? এই সবাই খাওয়া দাওয়া করছেন তো, না আবার খান নাই? খাওয়া কি শেষ সবার? আবার ভুলে যায় না যে না স্যার খাই নাই? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের রূপায়ণ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনারা ভালো আছেন তো সবাই? ওকে, সবাই একটু শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন। তা রূপায়ণ বানানে মনে রাখবেন, এটা রয় দীর্ঘ আর শেষে মূর্ধন্য ন, এলো রূপায়ণ। বানানটা যেন কোনো অবস্থাতে আমাদের ভুল না হয়, এদিকে কিন্তু খুবই খেলা হয়। আর এবার দেখেন, এবার কিন্তু নিবন্ধন পরীক্ষা কিন্তু অনেক নিবে, তাই এবার যদি চাকরিটা নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। বিনা পয়সা চাকরি, প্রাইমারিতে যেমন অনেক টাকা পয়সা দেওয়া লাগে, 15 লাখ টাকা দেওয়া লাগে চাকরি নিতে হলে, কিন্তু এখানে নিবন্ধনে কিন্তু এই সুযোগটা নেই। নিবন্ধনে কিন্তু এমনি বিনা পয়সায় কিন্তু চাকরি হয়। অনেক আছে চাকরি হয়েছে এবং জয়েন করে না, এখানে যারা লাইভ ক্লাস করতেছেন অনেক আছেন, তারা অনেকে জয়েন্টও করে নাই। স্যার খাওয়া শেষ, খাওয়া শেষ, আর কয় মিনিট আছে বলো তো, আর কয় মিনিট আছে? এখানে দেখো, সন্ধির প্রধান সুবিধাটা কি, আমরা যে কেন সন্ধি বিচ্ছেদ করি, এর প্রধান সুবিধাটা কি একটু বলতো? সন্ধির প্রধান সুবিধাটা কি? এই সন্ধির প্রধান সুবিধাটা কি আসলে বলতে পারবা? সন্ধির প্রধান সুবিধাটা কি আমাদের? সন্ধির প্রধান সুবিধাটা কি? পড়ার সুবিধা, পড়তে আমাদের সুবিধা, নাকি লেখার সুবিধা, নাকি উচ্চারণের সুবিধা, নাকি শোনার সুবিধা? বলেন তো, ঝটপট উত্তরটা বলেন। স্যার এটা হলো উচ্চারণের সুবিধা। অনেকে আমাদের রেজওয়ান আলী বলেছেন স্যার উচ্চারণ সুবিধা, সুজনও বলছেন স্যার উচ্চারণের সুবিধা, স্বপ্নের সন্ধি, স্বপ্নের সন্ধি, আইডি নামটা জোস একটা স্যার, স্বপ্নের সন্ধি। ওকে, এখানে 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 হলো উচ্চারণের সুবিধা। আমরা সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। আর সন্ধি শব্দের অর্থ কি বলতে পারবেন? ছোট বলে থেকে জানি স্যার, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন, সন্ধির অর্থ মিলন। স্যার সমাস শব্দের অর্থ কি? এগুলো কিন্তু আছে স্যার। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, তাই না? এটা কিন্তু আসে। তা সন্ধি অর্থ কি? মিলন। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। এই দুটো খেয়াল রাখো, লিখে রাখো, যারা না জানো দ্রুত লিখে রাখো যে সন্ধি অর্থ। লিখছেন? স্যার পানি খান, গলা হুকায় যাবেনি, ভাবি নাই মনে করে দিলাম। এই যে দেখো, দেখছো কি সুন্দর মনে করাইয়া দেয়, তাই না? অনেকে মনে করাই দেয়, এই মনে করা দরকার। আর এই কারা কারা এবার ইফতারি কারা কারা করতেছে না? এই ইফতারি টাইমে ভুলেও গার্লফ্রেন্ডের সাথে গিয়ে মাঠের ভিতরে মুখোমুখি বসে ইফতারি করেন না। তা সারাদিন রোজা রাখলেন, ওই রোজাটা হবে না আর। লিখছেন? ওকে, আচ্ছা পরেরটা দেখো, আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই। এই তো গুড, ওয়াও, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে একটা প্রশ্নে। স্যার ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা আমি আর বলবো না, কারণ আমি এটা অলরেডি বলে দিয়েছি একবার। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি বলেন? আমি কিন্তু নিয়মটা বলেছিলাম, কোন বর্ণের সাথে যদি কোনো জফলা থাকে তাহলে ওই জফলাটা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা রস্বইকার ব্যবহার করব। তা দেখি উত্তরটা এটা কি হবে বলেন তো, দ্রুত বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার 5 মিনিট আছে, বাচ্চারা পানি খাও, 5 মিনিট আছে। উফ, এটা কি হবে? ব্যর্থ। এই যে বলছি, কোন সন্ধিগঠিত শব্দ যে জফলা থাকে তাহলে রস্বইকার করে দিবা। বি যোগ আকার নাই, শুধু স্বরে অর্থ, অর্থ। তাহলে বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। এটা কিছুক্ষণ আগেই পড়াইছি, বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। এই রিলেটেড সূত্র কিন্তু আর একটা আছে, কি সূত্র জানো? কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি বফলা থাকে, এই যে দেখো, কোন শব্দের মধ্যে যদি বফলা থাকে, দেখো বফলা, কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হয়? কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হয়? এই যে রস্যকার হয়, রস্যকার হবে।
এটা দিয়ে প্রশ্ন কিন্তু আসে সূত্রটা দিয়ে। যেমন দেখো অন্বেষণ, অন্বেষণ, তার নিয়মটা কি? কোন বর্ণের নিচে যদি এই বফলা থাকে তাহলে বফলা পরিবর্তে রস্যকার বসাই দাও, তো এটা কি হবে? অনু, অনু দন্ত নয় রস্য, এখানে কিন্তু দন্ত না, আবার মূর্ধন্য ন লিখে না, অদন্ত না, অনু যোগ এই একার আছে, একারের পরিবর্তে লিখবে মূর্ধন্যস্ব, এ মূর্ধন্যস্ব মূর্ধন্য এষণ, তাহলে অনু যোগ এষণ সমান সমান অন্বেষণ। ঠিক আছে, তো এরকম আমরা আপনাদের আমি একটা দিই, এটা আপনারা করেন ম নয় নিচে বফলা নয় তো মনন্তর, এটা সন্ধি বিচ্ছেদটা বলো তো, মনন্তরের সন্ধি বিচ্ছেদ এটা করেন আপনারা, মনন্তরের সন্ধি বিচ্ছেদটা করেন দ্রুত। আমাদের ঢাকাতে এখনো 5 মিনিট আছে, আমাদের সেরি খাওয়ার টাইম 5 মিনিট আছে। অন্য কিছু অঞ্চলে হয়তো শেষ হয়ে যেতে পারে, বা অনেক এলাকা একটু বেশিও থাকতে পারে। আমরা ঝটপট একটু খেয়ে ফেরি, দ্রুত তাড়াতাড়ি। সেটা কোনটা হবে বলেন তো? মনন্তর, মনন্তরের সন্ধি বিচ্ছেদটা করে ফেলেন দ্রুত। মনন্তরের সন্ধি বিচ্ছেদটা কি হবে? এই যে সুজন বলছে স্যার মনু আমার অন্তরে আছে, ভেরি গুড। মনু কোথায় থাকবে? অন্তরে থাকবে। দেখো আমি বলেছি কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তার পরিবর্তে আমরা রস্যকার করে দিব, ম এই ন, এই বফলা আছে এটা রস্যকার করে দিব। মনু কই থাকে? মনু আমাদের অন্তরে থাকবে। মনু কই থাকে? অন্তরে থাকবে। হয়ে গেল, সহজ না? গুড। তো এই রিলেটেড আমি আর একটা শব্দ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখি আপনারা এটা লাস্ট আর একটা শব্দ দিয়ে দিই, সেটা হলো এই যে তন্নি। এটাও একবার নিবন্ধন পরীক্ষা এসেছে, তন্নি। তো বলেন তো তন্নি এর সন্ধি বিচ্ছেদটা কি হবে? তন্নি, তন্নি সন্ধি বিচ্ছেদটা কি হবে? অনেকের নাম আছে তন্নি, অনেকের এই তন্নি, অনেকের গার্লফ্রেন্ডের নাম আছে তন্নি। তা তন্নি নামটা একটু দেখি, বলেন তো ঝটফট বলেন, তন্নি কি হবে? চট্টগ্রামে শেষ, চট্টগ্রামে শেষ, তাই তো? সেই ক্ষেত্রে ঢাকায় এখনো আমাদের মেবি 4 মিনিট সময় আছে। তন্নি এর সন্ধি বিচ্ছেদ কি? এটা অনেকে ভুল করেন, যেমন আমাদের লাবলু খান, তিনি কিন্তু ভুল করেছেন, তিনি আমাদের রস্বইকার দিয়েছেন, আসলে এটা রস্বইকার না। তনু নন নিচে বফলা, এটা হলো ত এই দন্ত না, এই রস্যকার। এখন এখানে কি আছে? দীর্ঘইকার। আপনি অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করবেন। আপনি কেন রস্বইকার ব্যবহার করবেন? যা থাকবে তাই, যা থাকবে তাই, আপনি কেন রস্বইকার ব্যবহার করবেন? তনু যোগ দীর্ঘ সমান সমান তন্নি। আচ্ছা পরেরটা দেখি, কৃষ্টি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? কৃষ্টি, কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এখন মূর্ধন্যস্যের সাথে যদি ট থাকে, আমরা নিয়মটা কি শিখেছিলাম? মূর্ধন্যস্যের সাথে যদি ট থাকে, তাই মূর্ধন্যের সাথে ট থাকলে এই যে দেখো ট এর পরিবর্তে হবে ত, আর মূর্ধন্যস্যের সাথে যদি থ থাকে, থ এর পরিবর্তে হবে কি? সরি ঠ। যদি মূর্ধন্যস্যের সাথে ঠ থাকে, ঠ থাকলে হবে থ। এটাই তো। তাহলে যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন বৃষ্টি, এর সন্ধি বিচ্ছেদ কি? আমি বলছি মূর্ধন্যস্যের সাথে যদি ট থাকে, তাই বয় এরি, এই মূর্ধন্যস্য বসাইলাম, মূর্ধন্যস্য এই হরছিল, এই ট থাকলে ট এর পরিবর্তে কি বসাবো? ত, এই বসাইলাম ত, আর এই রস্বইকার আছে হয়ে গেল এই রস্বই কি। এবার আপনারা কৃষ্টিটা করেন, আমি আর একটা করে দিই সৃষ্টি, আর একটা করে দিই আমি এই নিয়মে সৃষ্টি। তো এটা কি হবে? এই শ্রী, এই মূর্ধন্য শিরিষ হরছিল, শিরিষ এই ট, ট এর পরিবর্তে ত, আর রস্বইকার পরিবর্তে রস্বইকার, সৃষ্টি। এবার আপনারা কৃষ্টিটা করেন, অলরেডি করে ফেলেছেন ফারজানা, তিনি করে ফেলেছেন, মর্জিনা বেগম তিনি করে ফেলেছেন, ভেরি গুড। সিনথিয়া তিনিও করেছেন, আমিনুর রহমান তিনিও করেছেন, গুড, সবাই পারছেন। তা স্যার এই কৃষ্টিটা কি হবে? আমি বলছি কোন মূর্ধন্যস্যের সাথে যদি ট থাকে, ট থাকলে ত বসাই দিবেন। তো কৃষ, এই কৃষ, এই কৃষ যুক্তি, স্যার এটা তো দুইটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তা যেটা নিচে এটা ভুল আছে টাইপে, তো যেটা নিচে ধরে একটা হর্স চিহ্ন থাকবে, এখানে একটা কি থাকবে? হর্স চিহ্ন। যেটা নিচে হর্স চিহ্ন থাকবে এটাই শুদ্ধ। ঠিক আছে, যেহেতু এটার নিচে কোনো হর্স চিহ্ন নাই, তাই এটা ধরবো না, আমরা এটার নিচে হর্স চিহ্ন দিয়ে নিলাম, টাইপিং মিস্টেক। সুতরাং এটা হবে কৃষ যোগ তি সমান কৃষ্টি। যদি আসে ষষ্ঠ, এর সন্ধি বিচ্ছেদ কি? ষষ্ঠ। তো এই যে দেখো ষষ্ঠ সন্ধি মূর্ধন্যস্য, এই মূর্ধন্যস্য হর্স চিহ্ন, ষষ্ঠ এর ঠ, ঠ থাকলে কি? ঠ এর পরিবর্তে থ, তো ষষ্ঠ যোগ ঠ, থ সমান সমান ষষ্ঠ। ক্লিয়ার সবাই? এটা সন্ধির বেসিক ক্লাসটা যখন করাবো তখন এমনি পারবেন। আচ্ছা পরের প্রশ্নটা দেখি, গরুতে দুধ দেয়, এখানে যেহেতু গরু বানান কিন্তু ভুল, তাই না? এই গরু বানান শুদ্ধ কি? গয়কা গো রস্করু, গরু।
গয়কারে গো রসের গরু। আমরা অনেকে ভুলে গরু বানানটা এভাবে লিখি, এটা গরু না। হ্যাঁ, প্রকৃত রিয়েল গরু বানান হলে গয়কারে গো রসের গরু, এটা হলো শুদ্ধ বানান। তাই গরুতে দুধ দেয়, গরুতে কোন কারকে কোন বিভক্তি, দেখি এটা কে কে পারেন। গরুতে দুধ দেয়, দ্রুত বলবো, গরুতে দুধ দেয় কোন কারকে কোন বিভক্তি, দ্রুত বলেন। স্যার নিবন্ধনের সার্কুলার কি না দিবে, দ্রুত বলেন, দ্রুত বলেন। আজান দিয়ে দিবি কিন্তু, আর আজান দিলেই কিন্তু আমরা নামাজে চলে যাব, দ্রুত। গরুতে দুধ দেয়, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঢাকাতে কিন্তু সেহরির সময় শেষ হয়ে গেছে, এখন আর কোনো কিছু খাওয়া যাবে না, একদম চুপচাপ, কোনো খাওয়া দাওয়া যাবে না, একদম ঢাকাতে কিন্তু সেহরি খাওয়ার শেষ সময় হয়ে গেল। এখানে গরুতে দুধ দেয়, আমরা জানি কর্তাকারকটা আমরা চিন্তা করি, যদি কোনো পরীক্ষা হলে দেখেন যে অপশন 4টা অপশনের ভিতরে যদি কর্তাকারক থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন যে কর্তাকারক ওটাই আগে আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। আগে যেহেতু কর্তাকারক আছে, দেখো ওটা কর্তাকারক হয় কিনা। আর কর্তাকারক চেনার উপায় হলো বাক্যের মধ্যে সাবজেক্টটা নিজে সবসময় ভার্বের কাজ করবে, সাবজেক্ট সবসময় নিজে ভার্বের কাজ করবে, সবসময় নিজে ভার্বের কাজ করে, এটা হলো কর্তাকারক। তাহলে বাক্যটা কি আমরা এখানে যদি লিখি, দেখো গরু, গরু কি করে, গরু আমাদের দুধ দেয়, কথাটা কিন্তু সত্য কথা, গরু দুধ দেয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি, গরু, গরু নিচেই দাগ, গরু দুধ দেয়। এখন দেখো আপনি কারক নির্ণয়ের ক্ষেত্রে কি করবেন, যেটা সাবজেক্ট সেটাই থাকবে, যেখানে দাগ দেওয়া থাকবে ওটাকে নির্ণয় করার চেষ্টা করেন। আর এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো দেয়, এখানে হলো এটা ভার্ব বা ক্রিয়াপদ হলো দেয়। এখন আপনি দেখেন এটা কর্তাকারক হয় কিনা, আগে আপনি কখনোই আইডেন্টিফাই করবেন না যেটা করণ কারক হয় কিনা, কারণ আপনি সিরিয়াল মেনটেন করবেন। আমরা জানি কারক 6 প্রকার, প্রথমে কর্তাকারক, তারপর কর্মকারক, এরকম ধারাবাহিকতা বজায় রাখবেন। তো অবশ্যই আপনি দেখবেন এটা কর্তাকারক হয় কিনা। এখন দেখেন এই বাক্যের ভার্ব কি, দেওয়া, এই দেওয়ার কাজটা কি এই বাক্যে গরু নিজে করছে কিনা একটু দেখেন। গরু দুধ দেয়, দেওয়ার কাজটা কি গরু নিজে করে, হ্যাঁ এখানে দুধ দেওয়ার কাজটা গরু নিজেই করছে, সুতরাং এটা হলো 100% কর্তাকারক। গরু এখানে কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হবে কর্তায় প্রথমা বিভক্তি, কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি। কি হবে, কর্তায় প্রথমা অথবা কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি। তো এখানে কিন্তু দিয়েছে গরুতে দুধ দেয়, তাই না, এখানে শুধু গরু প্রথমা বিভক্তি। আর এই বাক্যে বলছে গরুতে, এখানে কিন্তু গরুতে বসে, তা শুধু যদি বলে গরু দুধ দেয় তাহলে এখানে কর্তায় প্রথমা হবে, আর এখানে বলছে গরুতে দুধ দেয়, তা তে আছে, এ অ তে তে সপ্তমী, সুতরাং এটা হবে কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। লিখছেন সবাই, কি হবে, কর্তায় সপ্তমী, লিখছেন তো, কর্তায় সপ্তমী। পরীক্ষা হলে কখনই আপনি চিন্তা করবেন না, আগে কর্তাকারক থাকলে ওটা ভাবার চেষ্টা করেন, হ্যাঁ। কারকের ক্ষেত্রে এগুলো আইডেন্টিফাই করা কিন্তু সহজ, আপনি নিয়ম জানলে কারক সহজ। আরেকটা যদি বলি, যেমন দেখো পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। আচ্ছা, এই পরীক্ষা নিচে দাগ, এটা কোন কারক, আপনার যেখানে দাগ দেওয়া থাকবে এরপরে আপনি ভার্ব খোঁজার চেষ্টা করবেন। পরীক্ষা, এখানে ভার্ব কোনটা, এলেই, এটা হলো ভার্ব। আপনি দেখেন তো এই বাক্যে আসার কাজটা কি পরীক্ষা নিজে করছে, হ্যাঁ এই বাক্যে আসার কাজটা কিন্তু পরীক্ষা নিজেই করছে, ঠিক আছে, এই বাক্যে আসার কাজটা কিন্তু পরীক্ষা নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তাকার, কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হবে কর্তায় প্রথম। বুঝছেন, মনে থাকবে। স্যার আমার এদিকে 6 মিনিট সময় আছে, বা এখনো 6 মিনিট। দিনাজপুরে, ঢাকাতে কিন্তু আজান দিয়ে দিছে, ঢাকাতে সেহরি খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু এখানে নেই। তো পরীক্ষা আসার কাজটা কিন্তু পরীক্ষা নিজেই করছে, সুতরাং কি এটা হলো কর্তাকারক। কর্তাকার অনেক উদাহরণ আছে, হ্যাঁ। আর একটা দিই, বল এটা কোন কারণে কোন বিভক্তি, কে পারেন, এটা কে পারেন। স্যার বরিশাল আজান দিছে, বাহ, এটা বলেন তো, দ্রুত শোনেন। আপনারা বেসিক ক্লাস এগুলো অনেকে যারা পারেন না, কারা পারেন জানেন, যারা মনে করেন আগে আমাদের সাথে যুক্ত ছিলেন বা আগে থেকে
জব প্রিপারেশন নিয়ে আছে যাদের, তারা কিন্তু অনেকে ঝটপট উত্তর দিতে পারতেছেন। এখন এই দেখেন নিবন্ধন পরীক্ষা, একটা ছোট্ট একটা চাকরি পরীক্ষা, সেখানে আজকে এই সহজ সহজ প্রশ্নগুলো অনেকে পারতেছেন না। এই জন্য বলবো যে আপনি বেসিক ক্লাস করেন, আমাদের জব মেডিসিনে বেসিক ক্লাস, বেসিক ইংরেজি ক্লাস করেন, বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস করেন, বেসিক জিকে ক্লাস মানে সাধারণ জ্ঞানের ক্লাস করেন, সাবজেক্টিভের কোর্স আছে আমাদের, সাবজেক্টিভের ক্লাসগুলো করেন, বাংলা ক্লাস করেন। আর আমি তো আমাদের হেড অফিসে বাংলা ক্লাস তো আমি সবগুলোই নিই, আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সে আমাদের সাথে থাকেন, জব মেডিসিনে খুব কম টাকা নেয়। আমরা জেনারেল পার্টে নিবন্ধন জন্য নিচ্ছি মাত্র 1250 টাকা। কত টাকা নিচ্ছে? মাত্র 1250 টাকা। এবং এর সাথে আপনাদের বই ফ্রি দেওয়া হচ্ছে, লেকচার শিট, বই একদম সব ফ্রি দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের আপনি যে কোনো একটা কোর্স করেন না নিবন্ধনে, দেখবেন আপনার আর কিছুই লাগবে না। আপনি বিসিএস চাইলে 4000 টাকা দিয়ে একদম বিসিএস কোর্সটা করে ফেলতে পারেন আমাদের একেবারে। আপনি প্রাইমারি অ্যাডভান্স কোর্সটা করতে পারেন, আপনি সাবজেক্টিভ 1650 টাকা দিয়ে নিবন্ধনে সাবজেক্টিভ কোর্স করতে পারেন, ঠিক আছে? তাহলে আর এই যে হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে ভর্তি হন, যে কোনো একটা কোর্স করে রাখেন, জীবনে অনেক কাজে দিবে। কোন কারক এটা? হ্যাঁ, সুযোগ কারক আপনার কাছে ভালো করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখেন অনেকে আছে সাবজেক্টিভ পারেন না, এই জন্য বললাম অনেক সাবজেক্টে অনার্স কমপ্লিট করছেন, অনেক ভুলে গেছে নিজ সাবজেক্টটা। সাবজেক্টিভ কোর্স করতে পারেন মাত্র 1650 টাকা দিয়ে, তাহলে তো সমস্যা হবে না। পাহাড়ে ঢালবে জল নামছে, এদিকে কি আছে দেখার টাইম নেই। ভার কোনটা নামছে? এই নামছে, ভার পেয়ে গেছি। এই বাক্যের নামার কাজটা কি জল নিজে করছে? হ্যাঁ, এই বাক্যের নামার কাজটা জল নিজেই করছে। সুতরাং 100% কর্তা কারক, কোনো বিভক্তি নাই। সুতরাং এটা হবে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হয়ে গেল। এখন আপনাদের কাজ হলো আমাদের এই যে কোর্স, যারা মনে করেন যে না স্যার আমাদের কোর্সটা দরকার, আমাদের কোর্স করলে আমাদের উপকার আছে, তাহলে অবশ্যই আপনারা কোর্সটা করা উচিত আপনাদেরকে। আমি যা বলি, হ্যাঁ, করা উচিত আপনাদের। আমাদের নিবন্ধনের কোর্স খুবই কম, ঠিক আছে? এই যে নিবন্ধন জেনারেল যদি করেন আপনারা, নিবন্ধন জেনারেল 4টা সাবজেক্ট সব পড়ানো হবে, মাত্র 1250 টাকা অনলাইন নেওয়া হচ্ছে। আর অফলাইন শাখাগুলোতে আপনি বাংলাদেশে আমাদের যে সকল শাখা অফলাইন আছে সেখানে আপনি করতে পারবেন। আর এটা যদি পারেন নিবন্ধন আপনি সাবজেক্টিভ করবেন, হ্যাঁ, আর যদি সাবজেক্টিভে আপনি ভর্তি হন, তা সাবজেক্টিভ করলে আপনাকে 1650 টাকা পে করতে হবে। আর স্যার আপনি যদি 2টা কোর্স একসাথে করেন, তাহলে আপনাকে খুব কম টাকায় 2টা কোর্স আমাদের কম টাকায় আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে? একদম 2টা কোর্স একসাথে করলে আপনি কম টাকায় ভর্তি হতে পারবেন। তা এই যে দেখেন এগুলো আপনি এরকম মানে 10 থেকে 20টা গ্রেডে কোর্সে ভর্তি হতে পারবেন, আপনি বিসিএস কোর্সে ভর্তি হতে পারবেন, আমাদের মানে প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন। আর আমাদের হটলাইন নাম্বারটা উপরে দেওয়া আছে, দেখো 01901519501, এরকম 0203 একদম, এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 09015199501, এই যে উপরে হটলাইন নাম্বারগুলো আছে, এই নাম্বার। অথবা আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে, ওখানে আমাদের কিন্তু একটা হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারটা আপনি কল দিবেন। হ্যাঁ স্যার সমাজবিজ্ঞান স্কুল পর্যায়ে করতে চাই, করতে পারবেন। আপনি প্রতিদিন সকাল, এখন তো রমজান মাস, আপনি সকাল 8:30 আমাদের অফিস খোলে, 8:30 পরে আপনি কল করবেন আমাদের হটলাইন নাম্বারগুলোতে, এবং হোয়াটসঅ্যাপে কল দিলেই হবে। এবং আমাদের রাত 8টা পর্যন্ত আমাদের কিন্তু অফিসিয়াল টাইম খোলা থাকে। আপনি চাইলে এর ভিতরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি আশা করি যদি আমাদের জব রিসার্চে যুক্ত থাকেন, আপনি যে কোনো প্রত্যেকটা সাবজেক্টে আপনি অলরাউন্ডার হয়ে যাবেন এবং একটা চাকরি আপনার কপালে জুটে যাবে, এটা অন্ততপক্ষে আমরা আশা রাখতে পারি। এখানে বলছে অহংকার পতনের মূল। আমরা জানি অহংকার তো পতনের মূল। তা অহংকার দ্বারা কি হয়? অহংকারের দ্বারা পতনের মূলটা হয়। তা মূল কারণটা কি? যদি কোনো বাক্যে কারণ থাকে, কারণ মানে করণ কারক করণে শূন্য, এটা হবে করণে শূন্য। স্কুল কলেজ কি একটা করছে না? স্কুল কলেজে একটা কোর্সে ভর্তি হলে হবে না, এবং আপনি 2টা করতে হবে, বুঝছেন? 2টা কোর্স করতে হবে, কারণ আমাদের কলেজের সিলেবাসটা সম্পূর্ণ আলাদা, স্কুলের সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম প্রতিদিন আমাদের লাইভ ক্লাস হবে। আমরা সেহরিতে, আমরা মনে রাখবেন যে 4টা থেকে 4:20, 4টা থেকে 4:20 এই সাহারির সময় আমরা প্রতিদিন আপনাদের সাথে ফ্রি ক্লাস। আর এই ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো করতে হলে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।